ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। ডব্লিউবি এক্সাম সলিউশন পক্ষ থেকে রিজনিং আজকে একটা মেগা মক টেস্ট আনা হয়েছে। এটা এনটিপিসি, এসএসসি জিডি এবং ডব্লিউবির প্রশ্নের জন্য, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করব এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজগুলোও দেখতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের সামনে খুব 1 মাস আর দেরি আছে, পরীক্ষার খুব বেশি সময় নেই। এই জন্য এখন শুধু প্র্যাকটিস সেট করতে হবে, প্লাস যে চ্যাপ্টারটা আমাদের প্রবলেম থাকবে সেই চ্যাপ্টারগুলো একটু প্রথম থেকে একটু আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, যে কোন জায়গায় আমাদের কী সমস্যা আছে মনে থাকবে। তাহলে এখানে আমাদের যেটা বুঝতে হবে, আমাদের যে সিস্টেম, যে প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে কি, আমরা জানি রিজনিং মোটামুটি 20টা চ্যাপ্টার যদি আমরা ঠিকঠাক করি 100% আমরা করে আসতে পারবো। ঠিক আছে, 20টার মধ্যে 2-1টা বাদ দিয়ে ম্যাক্সিমাম করা যাবে। শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু বড় ধরনের থাকে, তার ছাড়া ম্যাক্সিমাম আমরা সহজভাবে করতে পারি। তাহলে দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেন কী রয়েছে, এটা আমাদের কোন, এটা তো বেঙ্গলের ডব্লিউবির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসেই পরীক্ষাতে। এটা হচ্ছে কি, ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম কি, এই যে আমাদের একটা ছবির মাধ্যমে এগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, এগুলো আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। দেখো পাখি, কাক, ঈগল, এই তিনটে জিনিস রয়েছে। তিনটে জিনিসের মধ্যে আমাদের রিলেশন খুঁজতে হবে এই ছবির মধ্যে। ঠিক আছে, পাখির মধ্যে কি থাকে বলো, কাক হয়, ঈগল হয়। কাক আর ঈগল দুটো কি আলাদা জিনিস না এক জিনিস? দুটো আলাদা জিনিস, কিন্তু দুটো কার মধ্যে? পাখির মধ্যে। তাহলে এটা যদি আমরা ধরো, এটা ধরো পুরোটা পাখি, পুরোটা কি পাখি, যদি এটা ধরো আমরা পুরোটা কি ধরলাম পাখি, এই পাখির মধ্যে কি আছে? কাক আছে, তাই তো। এই পাখির মধ্যে কি আছে? ঈগল আছে, তাই তো। এটা ধরো আমরা পাখি ধরলাম, এই পাখির মধ্যে কি আছে? কাক আছে, ঈগল আছে। কিন্তু দুটো কি এক জিনিস না? দুটো এক জিনিস না, দুটো কিন্তু আলাদা। কাক আলাদা থাকবে, ঈগল আলাদা থাকবে, কিন্তু দুটো কার মধ্যে থাকবে? পাখির মধ্যে থাকবে। তাহলে এখানে আমাদের কোনটা হবে? এটা হবে এই অপশান, মানে এদের মধ্যে রিলেশনটা খুঁজতে হবে। ঠিক আছে, আর কিছু নয়। পরবর্তী প্রশ্ন, একটি লোককে দেখিয়ে এক মহিলা বললেন তার স্ত্রী হলেন আমার মায়ের একমাত্র কন্যা। মহিলাটি লোকটির সঙ্গে কিভাবে সম্পর্কিত? দেখো কিভাবে করবে রিলেশন, ব্লাড রিলেশন। এটা খুব ভালো প্রশ্ন। একটি লোককে দেখে এক মহিলা বলছে, কে বলছে? মহিলা। যে বলে সে কে? সে আমি। এই মহিলা যে বলছে, মহিলা বলছে একটা লোককে দেখে, কাকে দেখিয়ে? এই ধরো একটা লোক আছে, একটা লোককে দেখিয়ে বলছে, কি বলছে? তার স্ত্রী হলেন আমার মায়ের একমাত্র কন্যা। এই মহিলা, মহিলা মানে কে? মহিলা। যে বলে সে কি? আমার। এই মহিলাকে, এই মহিলা যে বলে সেই তো আমি। আমি বলছি মানে আমি এখানে মহিলাটাকে আমার। ঠিক আছে, এই আমার, এখানে কি লেখা আছে? আমার। এই আমার থেকে শুরু করতে হবে, আমার যে বলবে তার দিয়ে শুরু করতে হবে। আমার মায়ের একমাত্র, এই মহিলার মা একমাত্র কন্যা কে হবে? সেই মহিলা নিজেই হবে। তোমার মায়ের একমাত্র কন্যা কি হবে? তুমি নিজেই হবে, তাই তো। বলেছে, এটাই তোমাদের রয়েছে, বলেছে আমার মায়ের একমাত্র কন্যা। ঠিক আছে, তাই কি বলেছে, যে মহিলাটা বলছে আমার মায়ের একমাত্র কন্যা, তার মানে কি? সে নিজে। তোমার মায়ের একমাত্র পুত্র যদি হয়, তুমি নিজে। তোমার মায়ের একমাত্র কন্যা মানে তুমি নিজে। মহিলা যেহেতু মাইনাস, ঠিক আছে, সে নিজে। বলেছে কে? এই নিজে। সে কি হয়? সে হচ্ছে এই যে লোককে বলেছিল, যে লোকটার দিকে তাকিয়ে বলছো, সেই লোকটার স্ত্রী। এই লোকটার স্ত্রী। তাহলে কি হবে? এই লোকটার স্ত্রীকে, এই লোকটার স্ত্রীকে ওই মহিলা নিজে, তাই তো। তাহলে মহিলাটি লোকটির কি হবে? স্ত্রী হবে, তাই তো। মহিলাটি লোকটির কি হবে? স্ত্রী হবে। তাই শুরু করতে হবে কোথা থেকে? আমার যেখানে থাকবে সেখান থেকে শুরু করতে হবে, মানে যে বলবে কথাটা তার দিয়ে শুরু করতে হবে এই রিজনিং ক্ষেত্রে। পরবর্তী দেখো কি রয়েছে, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের চ্যাপ্টার, খুব ভালোভাবে এটা করা হয়েছে, আরও আমাদের ডিটেলসে করতে হবে। দেখো বলেছে ABCDEF 6জন ব্যক্তি আছে কোন দিকে? গোল টেবিলে। ঠিক আছে, গোল টেবিল। এই ধরো গোল টেবিল আছে, ঠিক আছে, একটা গোলাকার টেবিল। এই ধরো গোলাকার টেবিল, ঠিক আছে। কজন আছে? 6জন ব্যক্তি বসে আছে। কোন দিকে মুখ করে আছে? কিছু বলা নেই, তার মানে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এটা কেন্দ্রমুখী। যদি কিছু বলা না থাকে তখন আমরা কি করব? কেন্দ্রমুখী করে নেব। ঠিক আছে, কেন্দ্রমুখী মানে কোন দিক? তোমার বাম দিক বাম দিক, ডান দিক ডান দিক, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কেন্দ্রমুখী থাকলে পরে কোনো চেঞ্জ হবে না। এবার কি বলেছে দেখো, AEOF এর মাঝে আছে। এ আছে EOF এর মাঝে। দেখো EOF এর মাঝে, দুজনের ঠিক মাঝে। এটা হতে পারে, এটা কি হতে পারে? এটা হতে পারে। ঠিক আছে, দুপাশে এ আর ই আর এফ থাকবে, মাঝে কে থাকবে? এ থাকবে। এই দুটোই হতে পারে, যখন এই ধরনের হবে অল্টারনেট দুটোই হতে পারে। ঠিক আছে, মাঝে মানে কি? যে পাশে এ পাশে এ পাশে থাকতে পারে, কোনো চেঞ্জ হতে পারে। এটাতে আমরা শুরু করবো না, এটাতে আমরা শুরু করবো না। প্রথমে শুরু করবো কোথার থেকে? ঠিক ডান দিকে, ঠিক বাম দিকে যেগুলো বলা থাকবে সেখান থেকে। দেখো কি বলছে, ডি এর উল্টো দিকে বসে আছে। উল্টো দিকে মানে কি? অপোজিট। যেখানে থাকবে, এর অপোজিটে কে থাকবে? ডি থাকবে। ঠিক আছে, ডি এর অপোজিট থাকবে, এর অপোজিট ডি থাকবে। ঠিক আছে, ডিই অপোজিট থাকবে, উল্টো দিকে থাকবে। এবং এর কোনো পাশে বসে নেই, এর কোনো পাশে বসে নেই। এই যে
এর এই দুই পাশে কোনো পাশে মানে কি, এ পাশেও নাই এ পাশেও নাই, কে বসে নেই, এই দুই পাশে কে বসে নেই, সি বসে নেই। সি নিশ্চয়ই তাহলে এখানে থাকবে অথবা এখানে থাকবে, তাই তো। সি এই দুই পাশে থাকবে, এখানে যদি সি না থাকে, এই দোকানে যদি সি না থাকে, এই দু পাশে থাকবে, তাই তো, কমন থাকবে, যে কোনো এক জায়গায় আছে। ঠিক আছে, কি বলেছে এবার এখান থেকে শুরু করব। এ বসেছে ই ও এফ এর মাঝে, এ বসেছে ই ও এফ এর মাঝে, দেখো এ বসেছে ই ও এফ এর মাঝে। আমরা যদি ই এখানে লিখি, এখানে যদি আমরা এফ লিখি, এর মাঝখানে কি হবে, এ হবে, তাই তো। এ বসেছে ই ও এফ এর মাঝে, এটা হয়ে যাবে, মিলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি আমরা এখানে যদি সি বসাই, এখানে যদি আমরা ই বসাই, এফ বসাই, তাহলে এফ আর ই এর মাঝখানে কি হবে, এ হবে, এটাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের দেখো 5 জন বসে গেল, 25 আছে, বাকি পড়ে আছে কে, একজন, কে পড়ে আছে, বি, তাই তো। এ দেখো এ সি ডি ই এফ হয়ে গেছে, এটা এফ, তাই তো। এ আর এফ এর মাঝখানে এ আছে, আমরা মাঝখানে পেয়ে গেলাম। তাহলে বাদ বাকি বসে আছে, পড়ে আছে কে, বি। এবার আমাদের প্রশ্ন কি বলেছে, বি এর ঠিক উল্টো দিকে কে বসে আছে, দেখো বি এর উল্টো দিকে কে বসে আছে, এফ বসে আছে, তাই তো। বি এর উল্টো দিকে কে বসে আছে, এফ বসে আছে। ঠিক আছে, তাহলে সহজে আমরা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের, এটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা প্রশ্ন, এটা আমাদের সুন্দরভাবে করতে হবে। কীভাবে করবো দেখো, ভালো করে দেখো। বলেছে আমাদের 6 জন ব্যক্তি আছে, কজন, 6 জন, কজন ব্যক্তি আছে, ঠিক আছে। দেখো আমাদের বলেছে 6 জন, টোটাল যে নামগুলো বলে দিয়েছে, এটা খুব ভালো প্রশ্ন, এটা এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে এই যে ব্যক্তিগুলোর নাম আছে কি কি, এই পরপর ব্যক্তিগুলোর নাম আছে, বৃত্তাকারে আছে, কিভাবে আছে, বৃত্তাকারে, বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে কোনো অসুবিধা নেই, বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কি কি আছে, একজন, প্রথমে এগুলোর নাম 1 2 3 4 5 6 7, 7 জন ব্যক্তি বৃত্তাকার কেন্দ্রের দিকে বসে আছে। এখানে আমরা বোঝাচ্ছি বলে অনেক সময় লাগছে, যখন আমরা শিখে যাবো তখন কম সময় করবো, শর্টকাটে করবো। দেখো কি বলেছে, ঠিক আমরা কোথা থেকে শুরু করবো, ঠিক বাম দিক বা ডান দিক যখন বলবে সেগুলো থেকে শুরু করবো। ঠিক আছে, দেখো অশ্বিনী বসেছে মুক্তার বাঁ দিকে তৃতীয় স্থানে। দেখো টোটাল 7 জন আছে, টোটাল 7 জন আছে, কেন্দ্রের দিকে মুখ করে, কজন হয়েছে, এই যে টোটাল ধরো 7 জন আছে কেন্দ্রের দিকে মুখ করে। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রথমে অল্টারনেট ভাবে দুটো ছক করে নেব। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবো কখন দুটো করতে হবে, কখন একটা করলে পারে হয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে মানে কি, কেন্দ্রের দিকে মুখ করে থাকা মানে কি, ঘড়ির কাঁটার দিকটা কোন দিক হবে, বাম দিক। এই যে ঘড়ির কাঁটার দিকটা কোন দিক হবে, বাম দিক, এবং এই দিকটা কোন দিক হবে, ডান দিক। ঠিক আছে, বা তোমার বাম দিকটা ডান দিক, ডান দিকটা তোমার বাম দিক, বাম দিক, ডান দিক, ডান দিক, কোনো চেঞ্জ হবে না, ঘড়ির কাঁটার দিকে বৃত্তাকারে মুখ করে থাকতে পারে। ঠিক আছে, এবার কি বলেছে, অশ্বিনী মুক্তার বাঁ দিকের তৃতীয় স্থানে আছে। অশ্বিনী কোথায় আছে, মুক্তার বাঁ দিকের তৃতীয় স্থানে। প্রথমে আমরা এখানে ধরো লিখলাম মুক্তা, মুক্তা লিখলাম, এই মুক্তার বাঁ দিকের তৃতীয় স্থানে, মুক্তার বাঁ দিকের তৃতীয় স্থানে, মুক্তার বাঁ দিক কোনটা, এটা মুক্তার বাঁ দিকের কত স্থানে, তৃতীয় স্থানে, দেখো লেখা আছে তৃতীয় স্থানে, তৃতীয় স্থানে মানে 3 নম্বর, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা কি তৃতীয়, এই 3 নম্বরে কি আছে, অশ্বিনী আছে। ঠিক আছে, অশ্বিনী আছে, লিখে নিলাম অশ্বিনী, মনে থাকবে অশ্বিনী লিখে নিলাম এই জায়গাটায়। ঠিক আছে, এবার কি বলেছে, ও রানীর ঠিক ডান দিকে বসে আছে। এই অশ্বিনী কোথায় বসে আছে, রানীর ঠিক ডান দিকে। দেখো এখানে যদি আমরা রানী বসাই, রানীর, এটা তো ডান দিক হবে, এটা বাম দিক হবে, রানীর ঠিক কোন দিকে, ডান দিকে, তাহলে রানী এটা হবে, রানীর ডান দিকে, এটা ঠিক ডান দিকে এটা, তাহলে এখানে রানী বসে আছে। ঠিক আছে, বোঝা গেল, তাহলে এটা আমাদের হয়ে গেল, এই প্রশ্নটা আমাদের লেখা কাজ কমপ্লিট। প্রিয়া গীতার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। প্রিয়া কোথায় বসে আছে, গীতার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে। দেখো আমরা যদি গীতা এখানে লিখি, এখানে ধরো ফাঁকা আছে, এগুলোতে ফাঁকা পড়ে আছে, এখানে যদি আমরা গীতা লিখি, গীতার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, বাঁ দিকে একটা 2, কে বসে আছে বলেছে, প্রিয়া, এখানে তো অশ্বিনী বসে আছে, এখানে হবে না। আমরা যদি এখানে এখানে যদি আমরা গীতা বসাই, গীতার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে 1 2, এটা কি হবে, প্রিয়া হবে, তাই তো, এটাই আমাদের হতে পারে, তাছাড়া আর কোনো জায়গায় হবে না। তাহলে এটা যদি আমরা গীতা বসাই, গীতার বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, এখানে এখানে কি বসে আছে, প্রিয়া বসে আছে। ঠিক আছে, প্রিয়া বসে আছে, তাহলে আমাদের পরপর 6 জন হয়ে গেছে, আমাদের পড়ে আছে বাদ বাকি কে, সুধা। তাই সুধা আমাদের এখানে বসে থাকবে, যেখানে বাদ বাকি একটা পড়ে আছে সেই জায়গাটায় কি হবে, সুধা হবে, মনে থাকলো। এবার দেখো প্রশ্ন কি হলো, গীতা মিতার ঠিক পাশে নেই। এবার এখানে একটা বাকি পড়ে আছে, এখানে একটা পড়ে আছে বাকি, দেখো ঠিক আছে, এখানে গীতা মিতার ঠিক পাশে নেই, গীতা কোথায় নেই, মিতার ঠিক পাশে নেই, গীতা মিতার ঠিক পাশে নেই। দেখো এই যে গীতা, এখানে ধরো গীতা আছে, এটা তো ফিক্স গীতা, এই গীতা মিতার ঠিক পাশে নেই, মানে মিতা এখানে বসতে পারবে না, কারণ মিতা যদি এখানে বসে, মিতার পাশে তো গীতা হয়ে যাবে, তাহলে এটা হবে না, যেহেতু বলেছে ঠিক পাশে নেই, তাহলে এখানে কি হবে, এই যে এটা ঘরটা ফাঁকা আছে, এখানে কি হবে, মিতা হবে, মনে থাকবে এখানে মিতা হবে, আর বাদ বাকি যেটা পড়েছিল সেটা তাহলে কি হবে, সুধা হবে।
ঠিক আছে। এবার দেখো প্রশ্ন আমাদের কি বলেছে, প্রিয়ার ঠিক ডান দিকে কি বসে আছে, প্রিয়ার ঠিক ডান দিকে, যে প্রিয়ার ডান দিক কোনটা এটা, তাহলে প্রিয়ার ঠিক ডান দিকে কি বসে আছে, মুক্তা বসে আছে। ঠিক আছে, তাহলে একের কি উত্তর কি হবে, সি। বলেছে রানীর বাম দিকে দ্বিতীয় স্থানে কি বসে আছে, রানী কই, এই যে রানী, রানীর বাম দিক কোনটা, ঘড়ির কাঁটার দিকটা বাম দিক, বাম দিকে কত স্থানে, দ্বিতীয় স্থানে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এই দ্বিতীয় স্থানে কি বসে আছে, গীতা বসে আছে, তাহলে কি হবে, গীতা হবে। ঠিক আছে, গীতা হবে, মনে থাকলো। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছি পি মানে ভাগ, কিউ মানে গুণ, আর মানে যোগ, এস মানে কি বিয়োগ, মাইনাস। তাহলে এখানে আমাদের কিছুই নয়, সহজে এই মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের কি, কিউ মানে কি, কিউ মানে গুণ, এখানে গুণ বসিয়ে দেবো, পি মানে কি ভাগ, ভাগ বসিয়ে দেবো, আর মানে কি যোগ, যোগ বসিয়ে দেবো, এস মানে কি, এস মানে বিয়োগ বসিয়ে দেবো। যেগুলো আমাদের প্রশ্ন বলা থাকবে সেগুলো আমরা বসিয়ে দেবো, মনে থাকবে, এটা আমাদের করতে হবে। আর প্রথম আমাদের কার কাজ, প্রথম আমাদের কার কাজ, ভাগের কাজ, তাই তো, সেই বদমাস রুল। প্রথম আমাদের কি কিসের কাজ, ভাগের কাজ, এই ব্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, প্রথম ভাগ, ভাগ কোথায় আছে, এই দুটোর মধ্যে। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে। এবার তারপরে কার কাজ, গুণের কাজ, 18 গুণ 3। ঠিক আছে, তাহলে 18 গুণ 3, তারপর আছে কি যোগ 5 মাইনাস 6, কারণ আমাদের প্রথম ভাগের কাজটা করে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের গুণের কাজ, গুণের কাজ 3 18 কত, 3 18 54, যোগ 5 মাইনাস 6, যোগ করলে কত হবে, 59 মাইনাস 6 কত হবে, 53। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, 53, মনে থাকবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেটা বলে দেবে সেই মানটা বসিয়ে দিতে হবে। পরবর্তী দেখো কি আছে, একটা কোডিং, এটা মানে বলে দিচ্ছি, এটা আমরা এগুলো কি করব, সহজভাবে লিখে নেব। দেখো সহজভাবে করব, 253, এটার মানে কত, এটা মানে কি বলেছে, বুকস আর ওল্ড, মনে থাকবে। এবার কি বলেছে 546, এটা মানে কি বলেছে, ম্যান ইজ ওল্ড। ঠিক আছে, পরবর্তী কি বলেছে 378, এটা মানে কি, বাই গুড বুকস। ঠিক আছে, এবার দেখো একটু ভালো করে দেখো, এই দুটোর মধ্যে আমাদের কমন কি আছে, দেখো ওল্ড আছে কমন, এখানে ওল্ড আছে, এই দুটোর মধ্যে আমাদের লেটার কমন কি, এদের নাম্বার কমন কি আছে, 5 আছে, দুটোর মধ্যে কমন হয়ে গেল। এখানে দেখো বুক আছে কমন, এই দেখো এখানে দেখো কি আছে, বুক আছে। ঠিক আছে, প্রথম এর মধ্যে কমন কি আছে, 3 আছে, তাই না, 3 কমন আছে না, 3 কমন আছে, হয়ে গেল। আমাদের বলেছে কি, প্রশ্ন কি বলেছে, আর এর কোড, দেখো বুকস, এই দুটোর মধ্যে ওল্ড কমন ছিল, ওল্ড মানে কত হলো 5, এই 1 আর 3 এর মধ্যে বুক কমন, বুক কোড কত হলো 3, তাহলে পড়ে আছে কি আর, তাহলে আর এর কোড কত হবে, আর এর কোড এখানে পড়ে আছে কত, 2, তাহলে আর এর কোড হবে আমাদের 2, মনে থাকবে, খুব সহজ। পরবর্তী প্রশ্ন দেখো, এটাও আমাদের খুব ভালো প্রশ্ন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখে নেব, যে কি কি নাম্বারগুলো আছে, দেখো এর মধ্যে কি কি অ্যালফাবেট বা লেটারগুলো আছে, দেখো ই আছে, আমরা এফ দেখতে পাচ্ছি আর জি দেখতে পাচ্ছি, তাই না, আর টোটাল কতগুলো আছে দেখো ভালো করে যোগ করো, 3 3 6 9 12টা আছে, তাই তো, তাহলে টোটাল যোগ করে নেবো, আর কি কি আছে একবার দেখে নেবো। তাই 12টা আছে, 12 মানে কি 3 4 12, মানে 3টে করে অথবা 4টে করে আমাদের ভাগ হবে। ঠিক আছে, ছন্দ পাবো, দেখো প্রথমে 3টে করে দেখি কিভাবে হয়। ঠিক আছে, 3টে করে দেখি, দেখো ই আছে, ই এর পর ড্যাশ, তারপরে এখানে জি, দেখো 3টে করে যদি হয়, আমাদের 3টে লেটার আছে, ই এফ জি, তাই তো 3টে আছে, তাহলে ই আছে, এখানে আমাদের জি আছে, তাহলে কি নেই, এফ নেই, তাহলে এখানে যদি আমরা এফ বসে দেখি একটা সূত্র পাই কিনা, ই এফ জি হচ্ছে। এবার দেখো এখানে এফ আছে, এখানে ই আছে, এখানে কি নেই, জি নেই, তাহলে জি বসাই দেখি, এফ জি ই। ঠিক আছে, এবার দেখো এফ জি, এখানে এফ জি আছে, তাহলে এখানে কি নেই, ই নেই, ই বসিয়ে দিই, দেখো ই এফ জি, ই এফ জি, এফ জি ই, এখানে এফ আছে, এখানে কি নেই, জি নেই, তাহলে দেখো এফ জি, মানে একটার সাথে একটা অল্টারনেট কি আছে, মিল আছে, বুঝতে পেরেছো, খুব সহজ। একই রকমভাবে এটা আমাদের করতে হবে, কি কি আছে দেখো, পি আছে, কিউ আছে, আর আছে, 3টে জিনিস আছে। দেখো টোটাল কটা আছে, ভালো করে যোগ করো, দেখো টোটাল 12টা আছে, 12টা মানে কত হবে, 3 4 12, মানে 3টে অথবা 4টে হবে। দেখি 3টে জিনিস আছে, মানে 3টে করে তাহলে ভাগ হবে, সহজে বোঝা যাচ্ছে। 3টে করে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, দেখো পি ড্যাশ 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 আছে, এখানে পি কিউ আর আছে, এখানে পি, এখানে কিউ হবে, পি কিউ আর হবে, এখানে পি আছে, এখানে যদি কিউ বসে এখানে আর বসায় কি হবে, পি কিউ আর হবে, এখানে পি কিউ আর হবে। আমাদের দেখে বুঝতে হবে যে কিভাবে সিটিং হয়, এইটা দেখে আমরা বুঝতে পারছি এটা হয়তো এবারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোডিং, খুব ভালো প্রশ্ন। গার্মেন্টসকে লেখা হচ্ছে এত, ইনডলসকে লেখা হচ্ছে এটা। এই কোডিং ডিকোডিং ক্ষেত্রে আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা জিনিসের নাম বাজাতে, এ কত 1, বি কত নম্বর 2, জেড কত 26, অপোজিট জানতে হবে, এ জেড, বি ওয়াই, সি এক্স। ঠিক আছে, ডি ডব্লিউ, এর অপোজিটগুলো আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, মানে 1-এর অপোজিট 26, 2-এর অপোজিট কত 25। ঠিক আছে,
এই অপোজিটের যোগফল কত হবে, সবসময় অপোজিটের যোগফল হবে 27, মানে অপোজিট মান জেনে রাখতে হবে। আমাদের একটা সহজ সূত্র আছে, ই জ্যোতি ই মানে কত 5, জে মানে 10, ও মানে 15, টি কত 20, ওয়াই কত 25। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে এগুলো আমাদের সহজে ডেসক্রিপটিভ ক্লাস আছে, সেগুলো আমরা দেখবো ওখানে আমাদের ইউটিউবে ক্লাসে, ওগুলো দেখলে পরে বুঝতে পারবো। তাহলে দেখো জি গার্মেন্টস মানে কত আছে 20, এটা দেখো এখানে জি আছে, জি এর মান কত 7, এখানে আমাদের দেখো শেষে 7 আছে, তাহলে প্রথমের মানটা শেষে হতে পারে, এটা অনেক সময় থাকে যে প্রথম মানটা আমাদের শেষ হয়ে, ধরো জি এ আর এই জি এর মানটা ধরো এখানে 7, মানে শেষে হতে পারে, এইভাবে হতে পারে। এবার এর মান কত 1, এর মান 1, দেখো এখানে কত হয়েছে 7-এর পর এখানে এ, দেখো এখানে কত আছে, এখানে আছে আমাদের কত হয়েছে এখানে 3, 7-এর মান তো 3 হবে না, 7-এর মান এখানে এ মানে কত 1, এখানে এ বলেছে কত 3, তাহলে তো হবে না, ঠিক আছে এইভাবে হচ্ছে না। এখানে টি এর মান 20, দেখো এখানে টি এর মান 20 প্রথমে আছে, ঠিক আছে এখানে এন এর মান 14, এখানে এন এর মান কত আছে 2 অথবা 26, তার মানে হচ্ছে না। এবার একটু যদি আমরা ভালো করে ভাবি, দেখো জি এর অপোজিট কি, জি এর অপোজিট টি, তাই তো এর অপোজিট কি, এর অপোজিট জেড, আমাদের আর এর অপোজিট কি আই, ঠিক আছে এম এর অপোজিট কি এম এন, ঠিক আছে। এবার দেখো জি এর অপোজিট টি, এই টি কত নম্বরে, টি 20 নম্বরে, জেড কত নম্বরে 26, আই কত নম্বরে 9, এন কত নম্বরে 14, ঠিক আছে। এখানে ইর অপোজিট কি ই ভি, আমরা পড়েছিলাম ই ভি অপোজিট ইভিনিং, ভি মানে কত 5, তাই তো ইভি ইভিনিং, দেখো 5 এর অপোজিট কত হবে 22, ভি মানে কত 22, ঠিক আছে। এন এর অপোজিট কি হবে এম হবে, টি এর অপোজিট কি হবে জি হবে, তাই তো। তার মানে এই মানগুলো আমাদের বসেছে, অপোজিট মানগুলো আমাদের বসেছে, বোঝা গেল। তার মানে জি এর অপোজিট মান কি টি এর মান বসেছে 20, এর অপোজিট জেড এর মান বসেছে কত 20, মানে অপোজিট মানগুলো আমাদের বসেছে, অপোজিট যে তার পজিশন, অপোজিট পজিশনগুলো তার মানগুলো বসেছে, মনে থাকবে। তাহলে দেখো ইন্ডুলেস যেটা আছে সেটা বসিয়ে দাও, INDULGE, আয়ের অপোজিট কি আর কত নম্বর আর 18, এন এর অপোজিট এম কত নম্বর 13, ডি এর অপোজিট ডব্লু কত নম্বর 23, ইউ ফু এফ কত 6, তাই তো 6, এল অপোজিট কি হবে এল ও কত 15, জি এর অপোজিট কি টি মানে কত 20, এর অপোজিট কি ই হচ্ছে ভি মানে কত 22, তাহলে দেখো 20 22, তো এটা আমাদের সঠিক উত্তর কি হবে 18 13 23, তারপরে 6, 18 13 23 6, 18 13 23 6, 15 15 20 22, তাহলে সঠিক উত্তর হবে ডি, মনে থাকবে। এরপর আমাদের নাম্বার সিরিজের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট নাম্বার সিরিজ। তাই নাম্বার সিরিজ জানার আগে আমাদের বিভিন্ন সংখ্যার স্কোয়ার, তাদের কিউব ঘন, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। একটু নামটা আমাদের ভালো জানতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। মৌলিক যৌগিক সংখ্যাগুলো জানতে হবে। দেখো এখানে কি হয়েছে, প্রথমে আমাদের ডিফারেন্স বের করতে হবে, 2 5 10 17 এগুলো আছে, এর মধ্যে ডিফারেন্স দেখো পরপর, ডিফারেন্স কত আছে, এর ডিফারেন্স 3 বেড়েছে, এর ডিফারেন্স কত 5 বৃদ্ধি হয়েছে, তারপর কত ডিফারেন্স হয়েছে 7, এদের মধ্যে ডিফারেন্স কত দেখো 9, এদের মধ্যে ডিফারেন্স কত 11, এদের মধ্যে ডিফারেন্স কত 13, তাহলে এরপর ডিফারেন্স কত হবে, প্রত্যেকটা সহজ হবে 2 2 করে বাড়ছে, তারপর 13 পর কত ডিফারেন্স হবে 15, তাই তো। তাহলে 50 প্লাস 15 কত হবে, 50 প্লাস 15 মানে 65, ঠিক আছে। মৌলিক সংখ্যা এগুলো অনেক সময় হয়, যৌগিক সংখ্যা স্কোয়ার ডবল হয়, ঠিক আছে। এইভাবে আমাদের জানতে হবে, প্রত্যেকগুলো আমরা ডিটেলস ক্লাসে জেনেছি, সেই ক্লাসগুলো দেখবো অবশ্যই, তাহলে আমাদের এই ক্লিয়ারগুলো হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে চ্যাপ্টারটা। দেখো এরপর কি আছে, এটাও একই নিয়ম, এটা নাম্বার সিরিজ, এখানে হচ্ছে অ্যালফাবেট, এখানে সংখ্যা ছিল, এখানে আমাদের কি থাকবে অ্যালফাবেট ABCD থাকবে, তাহলে একই রকমভাবে এদের মধ্যে কি দেখবো ডিফারেন্স দেখবো, জি থেকে এর থেকে এইচ 1 ঘর, এইচ থেকে জে ক ঘর 2 ঘর, দেখো এইচ এর পর আই, তারপরে কি হয় জে, দেখো ক ঘর হচ্ছে 2 ঘর, তাই তো। এইচ থেকে জে ক ঘর 2 ঘর, বুঝতে পারছো। জে থেকে এম ক ঘর 3 ঘর, এগুলো পজিশন যদি আমরা জানি মনে থাকবে, জে কত নম্বরে, জে হচ্ছে 10, এম কত নম্বরে, এম হচ্ছে 13, এগুলো আমাদের মনে থাকবে, প্র্যাকটিস করলে পরে মনে থাকবে, ঠিক আছে, পুরো এ থেকে জেড পর্যন্ত। তাহলে জে থেকে এম কত নম্বর 3 বাড়ছে, এরপর কত বাড়বে দেখো 1 বাড়ছে 2 বাড়ছে 3 বাড়ছে, তাহলে কত বাড়বে 4 বাড়বে, তাহলে এম থেকে যদি আমাদের 4 ঘর বাড়ে কি হবে, এম 13 আর 4 যোগ করলে কত 17 নম্বরে কি আছে, 17 নম্বরে কিউ আছে, সঠিক উত্তর হবে কি কিউ, বোঝা গেল। তো এইভাবে আমাদের শর্টকাট করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই ধরনের রিলেশন আমাদের খুঁজতে হবে, দেখো রিলেশন আমাদের ছোট দিক থেকে খুঁজতে যেতে হবে, ঠিক আছে। 7 থেকে কি হয়েছে 16 থেকে 34, এটা হচ্ছে এইটা, এইভাবে পরপর দেখো রিলেশন, একটু ভালো করে দেখো, 7-এর ডবল কত হয় 7 দুগুণে 14, প্লাস 2 করলে কত হবে 16,
এখানে 16 থেকে কি হয়েছে 34, 16 ডবল কত 32 যোগ 2 করলে কত হবে 34। ঠিক একই রকমের 34 গুণ 2, 34 দুগুণে কত হবে 34 দুগুণে 68, 68 প্লাস 2 তাই তো কত হবে 70, 70 সঠিক উত্তর হবে আমাদের 70। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, এগুলো আমাদের সেই অ্যানালজি থেকে দেওয়া হয়েছে, কিভাবে করতে হবে একই রিলেশন, এর প্রথমের সঙ্গে এর প্রথম, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়, এটার সঙ্গে তৃতীয়, চতুর্থের সঙ্গে চতুর্থ, এই রিলেশনগুলো আমাদের খুঁজে দেখতে হবে কিভাবে হয়েছে। দেখো আর থেকে এস কত হয়েছে 1 বেড়েছে, প্রথমে কত বেড়েছে 1 বেড়েছে, এ থেকে সি কত বেড়েছে 2 বেড়েছে, তাই তো এম থেকে পি কত বেড়েছে 3 বেড়েছে, ও 15 এস কত 19 কত বেড়েছে 4 বেড়েছে, মানে 1 2 3 4 পরপর সহজভাবে বেড়েছে, একদম সহজ সেট এটা, ঠিক আছে খুব সহজ সেট। তাহলে এইভাবে পরপর বেড়েছে, তাহলে একই রকমভাবে এর সাথে বাড়বে 1 বাড়বে, ভি থেকে যদি 1 বাড়ে কত হবে ভির পর কি হবে ডবল হবে, এক্স থেকে 2 বাড়লে কত হবে এক্স 24, 2 বাড়লে কত হবে 26 জেড হবে, এম থেকে 13, 3 বাড়লে কত হবে 17 হবে, 13 আর 3 16 হবে, 16 মানে কি আছে পি হবে, তাই তো পি হবে মনে থাকবে। জে কত 14, 4 বাড়লে কত হবে 4 বাড়লে 14 মানে কত হবে এন হবে, মনে থাকবে। তো সঠিক উত্তর এটা। আমাদের প্রথমটা দেখে এবার দ্বিতীয়টা করতে হবে সেই একই রকম, এখানে 1 2 বেড়েছে, অনেক সময় কমতে পারে বাড়তে পারে, অনেক সময় কি হয় অপোজিট হতে পারে, ঠিক আছে এইভাবে আমাদের হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমাদের একই খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমাদের স্ট্যাটিক জিকের মধ্যেও আমাদের আসে, ঠিক আছে এটা আমাদের জিকে জানতে হবে অনেকটা, জেনারেল নলেজ জানলে পরে এই জিনিসটা আমাদের সহজ হবে। বলেছি পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্স চিলড্রেন, দেখো পেডিয়াট্রিক্স চিলড্রেন মানে কি এই এই সম্পর্কিত বিদ্যা, শিশুদের সম্পর্কিত বিদ্যা কি বলা হয় শিশু বিদ্যা, ঠিক আছে এটা হচ্ছে পেডিয়াট্রিক্স কি শিশু বিদ্যা, মানে শিশু যারা ডক্টর হয় আমরা জানি যে এই বিষয়টা পারদর্শী, শিশুদের বিষয়ে যারা চিকিৎসা করে তাদের করে পেডিয়াট্রিক্স, ঠিক আছে পেডিয়াট্রিক্স। আমাদের ঠিক এরকম নিউরোলজি কি, নিউরোলজি কি নিয়ে চিকিৎসা করে, নিউরোলজি ভেন্স, আইস, ব্রেন, হার্ট, নিউরোলজি মানে কি তারা আমাদের ব্রেন নিয়ে চিকিৎসা করে, মানে মস্তিষ্ক নিয়ে চিকিৎসা করে, তাই তো নার্ভ নিয়ে, ঠিক আছে মস্তিষ্ক নিয়ে বা নার্ভ নিয়ে আমাদের চিকিৎসা করে, ঠিক আছে তাহলে নার্ভ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় নিউরোলজি, ঠিক আছে নিউরোলজি। একই রকম শিশু সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডিয়াট্রিক্স, ঠিক আছে এটা মনে থাকবে। তাহলে এই রিলেটেড প্রশ্ন আমাদের হার্ট সম্পর্কে আসতে হবে, হার্ট কি কার্ডিওলজি, হার্ট হচ্ছে কি কার্ডিওলজি মনে থাকবে। আই কি অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে আমাদের যদি মাটি সম্পর্কিত দেয় মাটি সম্পর্কিত কি হবে পেডোলজি, পেডোলজি। তাহলে এই ধরনের আমাদের রিলেটিভ বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়, ক্যান্সার সম্পর্কিত বিদ্যা কি বলা হয় অঙ্কোলজি, ঠিক আছে অঙ্কোলজি মনে থাকবে। এই ধরনের আমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন প্রশ্ন আমাদের এই রিলেটেড আসে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, এটা আমাদের কি এই ধরনের যদি আমাদের আসে সহজ উপায় কি, এই বেশি যেটা থাকবে বড় মানটার দিকে আমাদের যেতে হবে সবসময়, কীভাবে যাবো তাহলে এখানে দেখো 5 4 3 এইভাবে আমাদের রিলেশন খোঁজা যাবে না, কোনো রিলেশন পাবো না, এইভাবে দেখতে হবে আমাদের উপর নিচে দেখতে হবে, এই যে 5 6 7 এদের মধ্যে রিলেশন খুঁজে কত আনতে হবে 384। দেখো একটু ভালো করে দেখো, যদি সব কটা গুণ করি 5 6 23 3 7 21 210 হয়, হবে না, 210 ডবল 420টা হবে না, অন্য কোনোভাবে আমাদের ভাবলে এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবো। সহজ করে দেখো 7, 7-এর যদি একটু অনেকটা বড় সংখ্যা স্কোয়ার করে হবে না, একটু ভালো করে যদি ভাবো দেখো 7-এর যদি আমরা কিউব করি, 7-এর কিউব করলে কত হবে 343, এই তো 384 কাছাকাছি এসছে, একটুখানি দেখি। 6-এর যদি আমরা কি করি 6-এর কিউব করলে 216, অনেক বেশি হয়ে যাবে হবে না। 6-এর যদি আমরা স্কোয়ার করি কত হবে 6-এর স্কোয়ার 36, ঠিক আছে। এবার আমাদের দেখো 5 যদি মান 5ই রেখে দিই কত হবে, এবার সব করে যদি যোগ করি দেখো কত হবে, কত হবে সব করে যদি আমরা যোগ করি কত হবে 384, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, সহজে দেখা মাত্র, ঠিক আছে। তাহলে অনেক প্র্যাকটিস করতে হবে তারপর আমরা জানবো এগুলো। তাহলে এখানে আমাদের কি হলো এটার কিউব তারপর একটা স্কোয়ার, এটা কি হবে তার মান যেটা আছে সেটাই যোগ হয়ে যাবে, ঠিক আছে। এবার একই রকম হতে এটা কি হবে 5-এর কিউব মানে কত 125, 4-এর স্কোয়ার মানে কত 64, আর 3 থাকতে 3ই বসে যাবে, তাহলে যোগ করি কত হবে 12 2, তাই তো হাতে কত 6 আর 2 8 আর 1 9, তাই তো 192। সঠিক উত্তর কত হবে, এটার সঠিক উত্তর ভালো করে দেখো 6-এর কিউব করলে কত 216, 5-এর স্কোয়ার করলে কত 25, আর 4 যোগ করলে কত হয় 9-এর 5-এ 14, 6-এর 5-এ 11, 11 আর 4-এ 15, 5 হাতে থাকে 1, 3 আর 1-এ 4, 235, ঠিক আছে। এখানে আমাদের উত্তর অপশানগুলোতে হয়তো কোনো মিসিং আছে। 5-এর কিউব করলে কত 125, 4-এর স্কোয়ার করলে কত 125, 4-এর স্কোয়ার করলে কত 16, 4-এর স্কোয়ার করলে 16, এই জায়গাটা আমাদের, ঠিক আছে 4-এর স্কোয়ার করলে 16 আর 3 যোগ করতে হবে, ঠিক আছে। তাই যোগ করলে কত হবে 18, তাই তো কত হচ্ছে 9 6 15, 15 আর 3-এ 125,
4 স্কোয়ার করলে 16 আর 3, 6 5 11, 11 আর 3 14, ঠিক আছে 144। সহজ যোগ জিনিস অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। পরীক্ষার সময় আমাদের সবসময় কী করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, ক্যালকুলেশন যেন ভুল না হয়, ঠিক আছে, তাড়াতাড়ি করতে গিয়ে। তাহলে খুব সহজ জিনিস এটা ছিল, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এটা আমাদের একটা রিলেশন থেকে, ব্লাড রিলেশন থেকে দিয়েছে। এটা আমাদের এনটিপিসিতে আসা প্রশ্ন। এনটিপিসিতে এই ধরনের কোশ্চেন আমাদের আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনটিপিসিতে আসবে এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। নর্মাল বেঙ্গলপুরি জিডির পরীক্ষাতে এমন আসবে না, এনটিপিসিতে খুব গুরুত্বপূর্ণ। দেখো বলেছে সি এর একমাত্র কন্যা, সি এর একমাত্র কন্যা। দেখো এ যদি আমরা এখানে লিখি, এর একমাত্র কন্যাকে সি, কন্যা মানে নিচে হয়, এই ধরনের আমরা করি, কন্যা মানে মাইনাস নিচে হবে। সি এর মোট 2জন ভাই আছে, সি এর 2জন কি আছে, ভাই আছে। তারা কে, বি আর ডি। এই সি এর 2জন ভাই আছে, কি নাম, বি আর ডি। এই 2জনকে ভাই, তাই তো 2জন ভাই, সি এর ভাই, ভাই মানে পাশাপাশি, ভাই বোন পাশাপাশি হয়, মা বাবা উপরের দিকে হয়, ছেলে মেয়ে হলে পরে নিচের দিকে হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার খুলেছে এ এর 3জন নাতি আছে, নাতি আছে, নাতি মানে কি, ছেলের ছেলে, তাই তো, নাতি মানে কি, ছেলের ছেলে। এ এর 3জন নাতি আছে, কি, ই জি এম, এই 3জন। এই যে এটা যদি এটা এর মা হয়, এটা হচ্ছে মা, এটা এর কন্যা মেয়ে, এই দুটো হচ্ছে এর ভাই, তার মানে এটা কি হবে, এটা এই এ বি আর ডি এর কি পরোক্ষ হবে মাই হচ্ছে, ঠিক আছে, এটা বুঝতে পারছো সহজে। এবার ই আর জি এটা আমরা এবার পরে করবো। দেখো বি এর একমাত্র পুত্র হলো ই, এই বি এর একমাত্র পুত্র আছে, কি নাম, ই। পুত্র মানে কি নিচে লিখবো, এটা হচ্ছে পুত্র, একমাত্র পুত্র। এবং ডি এর একমাত্র পুত্র হলো এম, ডি এর একমাত্র পুত্র হলো কি, এম, ডি এর একমাত্র পুত্র হলো এম। পুত্র মানে প্লাস দেবো, লিখে নিলাম। আমাদের প্রথমে বলা ছিল এর 3জন নাতি আছে, 2জন নাতি পেয়ে গেলাম, ই আর এম। আমাদের পড়ে আছে তাহলে কি, জি, এই জি আমাদের কি হবে, নাতি, ঠিক আছে, জি নাতি, এটা আমরা মনে থাকবে। এ এর 2জন নাতনি এইচ এবং এন, এই এরই 2জন নাতনি আছে, নাতনি মানে কি, নাতনি মানে মেয়ে, তাই তো, ছেলের ছেলে যেটা হয়, বা ছেলের মেয়ে হবে নাতনি, কি কি নাম, এইচ আর এন। সি এর একমাত্র কন্যা এইচ, সি এর একমাত্র কন্যা, এই যে একমাত্র কন্যা আছে, কি নাম, এইচ, এই যে এইচ হচ্ছে একমাত্র কন্যা, তাই সি এর কন্যা লিখে নিলাম নিচে। এবং ডি এর একমাত্র কন্যা হলো এন, এই ডি এরও কন্যা আছে একমাত্র, কি নাম, এন। তাহলে এন সি এটা মিলে গেল। তাহলে পড়ে আছে আমাদের কি, জি পড়ে আছে, জি। জি কি হবে, জি নিশ্চয় এদের কারোর ছেলে হবে। বলেছে বি জি এর কি হয়, বি কে হয়, বি কে হয়। দেখো বি কে হবে জি এর, জি কার কার সাথে সম্পর্ক, এখানে এখানে কি আমরা পরিষ্কার বুঝতে পারছি কার সাথে সম্পর্কিত, ঠিক আছে। এখানে এর ছেলে হতে পারে, এর ছেলে হতে পারে, এর ছেলে হতে পারে, কার ছেলে সঠিক আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের যদি এই যে কন্যা আছে তার যদি ছেলে হয় তাহলে কি হবে, সম্পর্কে এ মামা হবে। আবার যদি এর কন্যা, এর যদি ছেলে হয় তাহলে সম্পর্কটা কি হবে, কাকা হবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক কিন্তু বোঝা যাচ্ছে না মামা হবে না কাকা হবে। তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে যে মামা হবে না কাকা হবে। বোঝা গেল জিনিসটা। তাহলে খুব সহজ ছিল সেটটা, অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে, আরও ইজি একটু বিভিন্ন টাইপের আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে।